চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকের এই আলোচনায় প্রবেশ করা যাক। আজ আমরা ডুব দেব পূর্ব পাকিস্তানের ১৯৬৯ সালের সেই আগ্নেয়গিরির মতো উত্তাল গণ-অভ্যুত্থানের ইতিহাসে। আর এই পুরো বিষয়টা আমরা বিশ্লেষণ করব আখতারুজ্জামান ইলিয়াসের মাস্টারপিস চিলেকোঠার সেপাই উপন্যাসের লেন্স দিয়ে। বলা যায় এটি শুধু কোনো সাধারণ উপন্যাস নয়, বরং সাধারণ মানুষের জীবন সংগ্রামের এক জীবন্ত স্পন্দিত দলিল। মোগলের হাতে মার খাওয়া, মগের হাতে মার খাওয়া, ৩০০ বছর ধরে না খেয়ে মরা মানুষ, না এলে মিছিল কি এত বড় হয়? এই যে শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা শোষণ আর বঞ্চনার ভার, এটাই কিন্তু সেদিনের রাজপথকে আগুনের মতো উত্তপ্ত করে তুলেছিল। ভাবলে অবাক হতে হয়, এই প্রান্তিক না খেয়ে থাকা মানুষগুলোর পুঞ্জীভূত ক্ষোভ ছাড়া আন্দোলনটা কখনোই এত বিশাল আকার ধারণ করতে পারত না, তাই না? তো এই জটিল আর্থসামাজিক ইতিহাসটা ভালোভাবে বোঝার জন্য আমরা মূলত ৬টি ধাপে এগোব। ১৯৬৯-এর প্রেক্ষাপট, হাড্ডি খিজিরের সংগ্রাম, ওসমানের মানসিক স্থবিরতা, রাজনৈতিক বিচ্ছিন্নতা, শ্রেণী সংগ্রামের তুলনামূলক চিত্র এবং সবশেষে গণস্বপ্নের মহাকাব্যিক দলিল। ১ নম্বর, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও তার প্রেক্ষাপট। সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে ওই বিশাল বিস্ফোরণের পেছনে আসলে কি কাজ করেছিল সেটা দিয়ে শুরু করা যাক। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু, এরপর ৫৪ যুক্তফ্রন্ট, বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক আর রাজনৈতিক শোষণের বারুদ কিন্তু জমছিল একটু একটু করে। আর ঠিক এই পটভূমিতেই ৬৯-এর গণ অভ্যুত্থান ছিল এক চূড়ান্ত বিস্ফোরণ। সত্যি বলতে এই বিস্ফোরণটিই কিন্তু পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধের পথ পুরোপুরি প্রশস্ত করে দিয়েছিল। এবার আসা যাক দ্বিতীয় অংশে, হাড্ডি খিজির এবং প্রান্তিক মানুষের সংগ্রাম। বিশাল এই রাজনৈতিক ইতিহাসটা কিভাবে একদম নিচুতলার মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে সেটা এখন দেখব। খিজির বা গ্রামের চেংটুর মতো চরিত্রগুলোকে বুঝতে হলে তাদের কিন্তু প্রান্তিক শ্রেণী বা সাবলটান হিসেবে চিনতে হবে। এরাই সমাজের সেই সুবিধাবঞ্চিত অংশ যারা মূল ক্ষমতার বলয়ের একদম বাইরে থাকে, অথচ রাজপথের ওই উত্তাল গণ-অভ্যুত্থানের আসল চালিকা শক্তি কিন্তু এরাই ছিল। নিজেদের জীবনের বিনিময়ে তারা লড়াইটা চালিয়ে নিয়েছিল। উপন্যাসে তাকে বর্ণনা করা হয়েছে অস্থি সর্বস্ব দেহের হাড্ডি খিজির হিসাবে। এই যে দৃশ্যমান পাঁজরের হাড়, এটা কিন্তু নিছক কোনো শারীরিক বর্ণনা নয়। এটা আসলে রাষ্ট্রযন্ত্র আর মহাজনের মতো স্থানীয় সামন্ত প্রভুদের দিনের পর দিন চলতে থাকা শোষণের একটা জীবন্ত প্রতীক। একেবারে আক্ষরিক অর্থেই তাদের রক্তমাংস শুষে নেওয়া হয়েছিল। ৩ নম্বর অংশ, ওসমান ও মধ্যবিত্তের মানসিক স্থবিরতা। রাজপথের ওই কোলাহল আর রক্তক্ষয়ী সংগ্রাম থেকে একটু সরে গিয়ে এবার নজর দেব একদম ওপরের দিকে, চিলেকোঠায়। উপন্যাসের প্রধান চরিত্র ওসমান কিন্তু প্যারানয়েড সিজোফ্রেনিয়ায় ভুগছে। লেখক এই মানসিক ব্যাধিটিকে দারুণ একটা রূপক হিসেবে ব্যবহার করেছেন। এটি মূলত বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণীর সেই নার্সিসিস্টিক বিচ্ছিন্নতা আর সিদ্ধান্তহীনতার প্রতীক। তারা বুঝছে সব, কিন্তু অস্তিত্বের সংকটে ভুগে কিছুই করে উঠতে পারছে না। ট্রাজিক বিষয়টা হল ওসমান কিন্তু রাজনৈতিকভাবে দারুণ সচেতন। ইতিহাসের এই বাঘ বদল তাকে মানসিকভাবে একেবারে জর্জরিত করে ফেলে। কিন্তু ওই চিলেকোঠার ৪ দেয়ালে নিরাপদ আশ্রয় তাকে কোনো সরাসরি পদক্ষেপ নেওয়া থেকে আটকে রাখে। তার লড়াইটা যেন রাজপথের বদলে কেবলই তার মাথার ভেতরে এক অন্তহীন মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। আর ঠিক এখান থেকেই আসে আমাদের চতুর্থ অংশ, রাজনৈতিক বিচ্ছিন্নতা। ওসমানের এই ব্যক্তিগত বিচ্ছিন্নতা আসলে সেই সময়ের বৃহত্তর রাজনৈতিক কাঠামোরই একটা প্রতিচ্ছবি। একদিকে দেখুন হাড্ডি খিজির বা চেংটুর মতো নিম্নবিত্ত মানুষরা, যারা একেবারে রাজপথে আর গ্রামে শোষকদের বিরুদ্ধে সরাসরি লড়াই করছে, বুকের রক্ত দিচ্ছে। আর অন্যদিকে আনোয়ারের মতো বামপন্থী নেতারা, তারা মানুষের এই বাস্তব লড়াইয়ের সাথে নিজেদের বইয়ের পাতায় থাকা তাত্ত্বিক রাজনীতি মেলাতেই হিমশিম খাচ্ছে। পার্থক্যটা সত্যিই চোখে পড়ার মতো। বিশ্লেষণে দেখা যায় বামপন্থী রাজনীতি সে সময় প্রচণ্ডভাবে বিভিন্ন উপদলে বিভক্ত ছিল। সাধারণ শ্রমজীবী মানুষের প্রকৃত আকাঙ্ক্ষাকে তারা ধারণ করতে পারেনি। আর এই সুযোগে প্রতিষ্ঠিত ও মধ্যবিত্ত এলিট শ্রেণী গণ অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে নিজেদের ফায়দা লুটে নেয়। সবচেয়ে কষ্টের ব্যাপার হল যে শ্রমজীবী মানুষরা এই আন্দোলনের মূল ভিত্তিটা তৈরি করল, দিন শেষে তাদের অর্থনৈতিক বাস্তবতার কোনো পরিবর্তনই হল না। ৫ নম্বর অংশ, শ্রেণী সংগ্রামের তুলনামূলক চিত্র। এবার তৎকালীন উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মধ্যকার গভীর শ্রেণী বৈষম্যটা একটু মিলিয়ে দেখা যাক। এই বৈপরীত্যটা খেয়াল করার মতো। একদিকে শিক্ষিত মধ্যবিত্ত ওসমান, যে কিনা মানসিক গোলকধাঁধা আর অস্তিত্বের সংকটে একেবারে বন্দী, আর অন্যদিকে অশিক্ষিত কিন্তু লক্ষ্যে স্থির হাড্ডি খিজির, যে বিন্দুমাত্র দ্বিধা না করে সরাসরি মিলিটারির বুলেটের সামনে বুক পেতে দিচ্ছে। এটি মূলত দুই শ্রেণীর জীবনযাত্রার এক চূড়ান্ত মনস্তাত্ত্বিক তুলনা। চলে এলাম শেষ অংশে, গণস্বপ্নের মহাকাব্যিক দলিল।
এখন আমরা উপন্যাসের সেই চূড়ান্ত আবেগাময় মুহূর্তটিতে পৌঁছাব, যেখানে একেবারে আলাদা দুটো জগৎ শেষমেশ এক বিন্দুতে এসে মিলে যায়। উপন্যাসের এই পরিণতিটা চরম মর্মান্তিক, আবার একই সাথে ভীষণ শক্তিশালী। বিশাল এক মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে খিজির পুলিশের গুলিতে মারা যায়, কিন্তু তার সেই না ফেরা আত্মা ওসমানের যাবতীয় মানসিক বাধা আর পিছুটান ভেঙে চুরমার করে দেয়। সেই অদৃশ্য আত্মাই যেন জোর করে মধ্যবিত্ত ওসমানকে তার সুরক্ষিত চিলেকোঠা থেকে নামিয়ে রাজপথের উত্তাল বাস্তবে আছড়ে ফেলে। ছিলেকোঠা আর রাজপথের এই অভাবনীয় মিলনটাই হল ৬৯-এর গণ অভ্যুত্থানের একেবারে চূড়ান্ত রূপ। এটি এমন এক অসাধারণ মুহূর্ত যেখানে প্রান্তিক মানুষের রক্তঝরা সংগ্রাম একজন সুবিধাবাদী মধ্যবিত্তকে তার বিভ্রান্তি থেকে জাগিয়ে তোলে। আর এভাবেই ১৯৬৯ সালের এই গণজাগরণ শ্রমজীবী সাধারণ মানুষের স্বপ্নের এক মহাকাব্যিক দলিল হয়ে ওঠে উপন্যাসের পাতায়। আজকের এই আলোচনার শেষে স্বাভাবিকভাবেই একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রান্তিক মানুষদের ওই যে আত্মত্যাগ, তা কি সত্যি আমাদের সমাজ কাঠামোর কোনো মৌলিক পরিবর্তন আনতে পেরেছিল, নাকি অধিকার আদায়ের সেই ঐতিহাসিক আত্মরা আজও আমাদের রাজপথগুলোতে ঠিক একইভাবে মিছিল করে চলেছে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের আজও খুঁজে ফিরতে হয়।